ভারতের পররাষ্ট্র সচিব। এবং নতুন বাংলা বছর বরণ করতে প্রস্তুত জাতি, রাজধানী নিরাপত্তায় থাকছে পুলিশ ও র্যাবের 10,500 সদস্য। শুধুমাত্র একটেল পোস্টপেইডে মাত্র 68 মিনিট, 24 ঘন্টা যে কোনো মোবাইলে একটেল। শুনছিলেন শিরোনাম সংবাদে। এছাড়াও রয়েছে জবাবদিহিতামূলক দুর্নীতিমুক্ত সরকার ও জ্ঞানভিত্তিক সমাজ করতে ডিজিটাল বাংলাদেশ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে তৃতীয় পর্ব। খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য এ সপ্তাহে নোটিশ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ব্যাপারে ইতিমধ্যে সরকারি আইনজীবীদের সাথে আলোচনা করে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। আরও জানাচ্ছেন এস এম বাবু। সরকারি তথ্য অনুসারে ঢাকা ক্যান্টনমেন্টের 6 মইনুল রোডের বাড়ির মোট এলাকা 2.72 একর। এর মধ্যে মূল বাড়ি 2.08 একর আর বাকি এলাকা গেস্ট হাউস ও গার্ডরুম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসেবে এটি লিজ দেওয়া হয় 1981 সালের 8 জুলাই। তবে এর দুদিন পরই দেখা যায় লিজ দেওয়ার প্রক্রিয়া যথাযথ ছিল না। অন্যদিকে গুলশানের বাড়িটি লিজ দেওয়া হয় 1982 সালের 17 জুলাই। সম্প্রতি সরকারের সিদ্ধান্তে বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি মুক্ত করার যে সিদ্ধান্ত হয় তারই ধারাবাহিকতায় এ সপ্তাহেই নোটিশ দেওয়া হবে। নোটিশ প্রক্রিয়াধীন আছে আর কি। তো নোটিশটা আগে যাবে রিকোয়েস্টিং হার টু ভ্যাকেট। সেই নোটিশের কি টাইম দেওয়া থাকবে যতদিনের মধ্যে আপনাকে একটা সময় তো দেওয়া হবে। এক্ষেত্রে ওই বাড়িতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় সেনানিবাস এমনকি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি সহ মোট 3টি কারণ চিহ্নিত করা হয়েছে। There is no legal support, আইনগত কোন রকমের ভিত্তি নাই। এই ক্যান্টনমেন্টের ভিতরে 9 বিঘা জায়গা কাউকে প্রাইভেট ইন্ডিভিজুয়ালকে এইভাবে পারপিচুয়াল লিজ দেওয়ার। আইনমন্ত্রী আরও দাবি করেন বাড়িটি একজন ব্যক্তি অবৈধভাবে ব্যবহার করছিলেন আর সেজন্যই সরকারি পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি মোটেই রাজনৈতিক নয়। এস এম বাবু, এটিএন বাংলা, ঢাকা। কলকাতা আটক বাংলাদেশি জঙ্গি মুফতি ইব্রাহিমকে পুলিশে জিজ্ঞাসাবাদের জন্য আজ আলিপুর আদালতে হাজির করা হয়। হরকাতুল জিহাদ নেতা মুফতি ইব্রাহিমকে কলকাতার বাগুইহাটি থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। কলকাতা সিআইডির প্রধান কার্যালয় ভবানী ভবন থেকে তাকে আদালতে নেওয়া হয়। 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে বোমা হামলার অন্যতম অভিযুক্ত মুফতি ইব্রাহিম। সিআইডি একজন বাংলাদেশি ক্রিমিনালকে ধরেছে, তার নাম হচ্ছে মুফতি ইব্রাহিম। সেটা গতকাল রাত্রিবেলা ধরা হয়েছে। আর যেটা আমরা খবর পেয়েছি, সে বাংলাদেশে 3টা কেসে ওয়ান্টেড আছে। একটা কেসে কনভিকশন হয়েছে 2000 সালে, যেটা শেখ হাসিনা যে মিটিং ছিল সেখানে এক্সপ্লোসিভ লাগানোর ব্যাপারে। আর 2004 সালে যেখানে একটা মিটিংয়ে, আওয়ামী লীগ মিটিংয়ে যেটা এক্সপ্লোজন হয়েছিল, সেই 2টা কেস স্টার্ট হয়েছিল, সেখানে 2টা কেসে ওয়ান্টেড আছে। সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে চিকিৎসার নামে 28 লাখ টাকার দুর্নীতির পর এবার সংসদ সচিবালয়ের লোক নিয়োগ এবং ক্রয় সংক্রান্ত দুর্নীতি তথ্য পেয়েছে সংসদীয় তদন্ত কমিটি। সংসদ ভবনে বৈঠক শেষে একথা জানান কমিটির সভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বি। হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হয় সংসদীয় তদন্ত কমিটির বৈঠকে। পরে কমিটির সভাপতি ফজলে রাব্বি সাংবাদিকদের জানান, লোকবল নিয়োগে সাবেক স্পিকার কোনো নিয়ম নীতি মানেননি। এখানে স্পষ্ট একটা জিনিস আমরা আজকে দেখেছি, যেটা লোকবল নিয়োগে, সেটা উনি ডিস্ট্রিক্ট কোটা মেনটেন করেননি। এবং কেন করেননি, তার একটা মেডিকেল বিল যিনি যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর ফেরত দেওয়ার পরও যেভাবে উনি নিজে ব্যাখ্যা দিয়ে নিজে আইন সৃষ্টি করে যেমন করে উনি বিল নিয়েছিলেন, ঠিক তেমনি উনি একটা নতুন ব্যাখ্যা দিয়ে ডিস্ট্রিক্ট কোটা গভর্নমেন্টের স্ট্যান্ডিং রুলস, যেটা ডিস্ট্রিক্ট কোটা মেনটেন করতে হবে, সেটাকে ভায়োলেট করে উনি লোকবল নিয়োগ করেছেন। তিনি জানান, জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ খতিয়ে দেখতে 3টি সাব কমিটি করে দেওয়া হয়েছে। একটা দেখবে হচ্ছে মেডিকেল অ্যান্ড আদার্স, একটা দেখবে হচ্ছে পারচেজ অ্যান্ড আদার্স, আর আরেকটা দেখবে হচ্ছে পারচেজ আদার্স অ্যান্ড আগ্রিকালচার, যে সৌন্দর্যবর্ধন, আর একটা দেখবে হচ্ছে নিয়ম।
ফজলে রাব্বি আরো জানান 15 দিনের মধ্যে সাব কমিটিগুলোর রিপোর্ট পাওয়ার পরই জমিরুদ্দিন সরকারকে তদন্ত কমিটিতে তলব করা হবে। এই মাসে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও কমিটির সভাপতি জানান তারা আরো 1 মাসের সময় চেয়ে আবেদন করতে পারেন। হাসানুজ্জামান সাকি, এটিএন বাংলা, ঢাকা। আইনের মাধ্যমে বাধ্য করার আগে দুর্নীতি দমন কমিশনের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। আইন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, দুর্নীতি দমন কমিশন কোন সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটি সরকারি প্রতিষ্ঠান। দুর্নীতি দমন কমিশনের বর্তমান ও সাবেক চেয়ারম্যান সহ কর্মকর্তারা আগামী 2রা জুনের বৈঠকে হাজির থাকবে বলে আশা করেন তিনি। সংবিধানের আর্টিকেল 76 এবং 68 বলা আছে যে তাদেরকে আসতে সংসদ আইন দ্বারা বাধ্য করতে পারে। সেই বাধ্য করার পর্যায়ে আমি যেতে চাই না। আমি তাদেরকে বলবো যে আপনারা সরকারি প্রতিষ্ঠান এবং আপনারা রুলস অফ প্রসিজিওরের শিডিউল 4-এ 25-এ বলা আছে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান পরবর্তীকালে তৈরি হয়েছে তাতে তারা আসতে বাধ্য। তাদের মধ্যে যে কনফিউশন ছিল, আশা করি আমার বক্তব্যের পরে এই কনফিউশন থাকবে না এবং তারা ফিরে আসবেন। 24 ঘণ্টার ঝটিকা সফরে ভারতের পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সেনা প্রধানের সাথে তিনি দেখা করে বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে কথা বলেছেন। এ সময় তিনি অভিন্ন নদীর পানির বন্টন, বাণিজ্য বাধা দূর, সন্ত্রাস দমন, যোগাযোগ সহ নানা বিষয়ে কথা বলেন। এ সময় তিনি ভারতের টিপাইমুখে তাদের পানি প্রকল্প দেখতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল পাঠানোর আমন্ত্রণ জানান। বিকেলে তিনি ঢাকা ছেড়ে যান। রাহুল রাহার রিপোর্ট। ভারত যখন নির্বাচনের জন্য প্রস্তুত, তাদের নতুন সরকার না আসা পর্যন্ত কোনো ক্ষেত্রেই পরবর্তীকরণে নির্ধারণ করা কিছুটা অসম্ভব। ঠিক এরকম সময়ে কি কারণে তার এই সফর, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি সে দেশের পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন। স্পষ্ট করে কিছু বললেন না পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনও। As I said, there's no specific issue. We have a good relationship. We're friends. It's normal for friends to visit. And it had been 2 months since we had done a political discussion, a political visit. So we thought it was time to talk again. মেসেজ তো ওনার ভিজিটে একটা মেসেজ, কিন্তু আলাদা কোনো মেসেজের কথা তো আমি জানি না। আমরা তো আলাপ আলোচনা করতেছি আগে থেকে। তত্ত্বাবধায়ক সরকারের সময় 2 দফা আলোচনা হয়েছে, উনি একবার এসেছেন, আমি একবার গেছি। নতুন সরকার আসার পরে আমরা কি করতে পারি বা কি কি বিষয় আমাদের আছে সেটা একটু জাস্ট স্টক টেকিং এর জন্য আসা। তবে উভয়ই জানালেন কথা হয়েছে অভিন্ন নদীর পানির অংশীদারিত্ব, বিশেষ করে সিলেটের উত্তরে ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণের ফলে মেঘনায় কি প্রতিক্রিয়া হতে পারে সে প্রসঙ্গে। We would be very happy to receive a delegation from Bangladesh to show them exactly what's happening, what we plan, because what we plan is only a run-of-the-river project, which will not affect downstream flows at all. যে পলিটিক্যাল এন্ড টেকনিক্যাল মিলিয়েও যদি পাঠাই আমরা, তাতেও তাদের কোনো আপত্তি নেই, সমস্যা নেই। তারা চাচ্ছে যে আমরা দেখি এবং আমাদের কনসার্ন যেহেতু আমরা কন্টিনিউয়াস এক্সপ্রেস করতেছি, তারা আমাদের কনসার্নটাকে দূর করতে চাচ্ছে। এছাড়াও দ্বিপাক্ষিক সীমান্ত সমস্যা, বিডিআর এর পুনর্গঠন, বাণিজ্য বাধা দূর করা, সন্ত্রাস দমন ও ট্রানজিট সহ অন্যান্য যোগাযোগ বিষয়েও কথা হয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠকে। তবে সন্ত্রাস দমনে আঞ্চলিক টাস্কফোর্স গঠনের ব্যাপারে কোনো কথা হয়নি। This is something that is in our common interest, that we eliminate terrorism from our region and that we do this together. So we will continue to work together. সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদের সাথে বৈঠকের ব্যাপারে মেনন জানান তিনি তার পূর্ব পরিচিত বলেই সৌজন্য সাক্ষাৎ। 24 ঘণ্টার আকস্মিক সফরে শুরুতেই রবিবার সন্ধ্যায় মেনন দেখা করেন প্রধানমন্ত্রীর সাথে। রাহুল রাহা, এটিএন বাংলা, ঢাকা। যোগাযোগের ক্ষেত্রে নেটওয়ার্ক বাড়াতে টঙ্গী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত দ্বিতল সড়ক ও কমিউটার ট্রেন সার্ভিস চালুর উপর জোর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সচিবালয় যোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। সেই সাথে ভয় ভীতির ঊর্ধ্বে থেকে সততার সাথে দায়িত্ব পালনে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মনিউর রহমান। এই মন্ত্রণালয়ের কাজের যে গতি, যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তাবিত পদ্মা সেতু নির্মাণে অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি বলেন, আগামী 2013 সালের মধ্যেই এই সেতু নির্মাণ কাজ সম্পন্ন করা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে মাদারীপুর, মুন্সিগঞ্জ ও শরীয়তপুরে জমি অধিগ্রহণের ব্যয় পর্যালোচনা করছে মন্ত্রণালয়। এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংক সহ বন্ধুপ্রতিম কয়েকটি রাষ্ট্র এই প্রকল্পে আর্থিক সহযোগিতা দিতে প্রস্তুত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা গত মেয়াদে হাতে নিয়েছিলেন তার সরকার, কিন্তু সরকার পরিবর্তনের কারণে এ বিষয়ে আর অগ্রগতি হয়নি। রাজধানীর যানজট নিরসনে পরিকল্পিতভাবে রাস্তাঘাট তৈরির উপরও গুরুত্ব আরোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে নদী ও রেলপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেন। যত্রতত্র যেখানে সেখানে